১৪০ উপজেলায় ভোট কাল, কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে সরঞ্জাম। নিরাপত্তায় থাকবে ৪১৮ প্লাটুন বিজিবি। মন্ত্রী এমপি স্বতন্ত্রের অংশগ্রহণে বেকায়দায় নেই কমিশন, ব্রিফিং এসএসসি। বর্ষা লাগলে মানুষ হাঁটতে পারে না, নদীর মতো হয়ে যায়। নিম্নতম নাগরিক সুযোগ সুবিধা সিটি কর্পোরেশন থেকে পাচ্ছি না। সড়কে আবর্জনার স্তূপ, ড্রেনে মশার উৎপাত। দুই সংস্থার রশি টানাটানিতে চট্টগ্রামে পরিকল্পিত আবাসিক এলাকা ১৫ বছরেও বসবাসের অযোগ্য, অসহায় প্লট মালিকরা। ১ মাস বিরতি দিয়ে ফের ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু। ৩০ টাকা কেজিতে চাল কিনতে পেরে খুশি কার্ডধারীরা। জুলাই থেকে প্রতি ওয়ার্ডে থাকবে ট্রাক সেলের দোকান। আব্দুল্লাহপুর থেকে সংযোগ সড়কে বসেছে ভায়াডাক্ট, দৃশ্যমান হচ্ছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে। অগ্রগতি ৪০%, আসছে বছরেই চালুর পরিকল্পনা। এবং ভারতের লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোট গ্রহণ চলছে। ১১ রাজ্যের ৯৩ আসনে হচ্ছে লড়াই। সবার নজর গুজরাটের গান্ধীনগরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর আসনের দিকে। সময় সংবাদের সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১৪০ উপজেলায় ভোট গ্রহণ কাল, কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। সকালে নির্বাচনী সামগ্রী নিতে সংশ্লিষ্ট রিটার্নিং কার্যালয়ে যান প্রিসাইডিং কর্মকর্তারা। কড়া নিরাপত্তায় ট্রাক ও সিএনজি অটোরিকশায় করে বিভিন্ন কেন্দ্রে পৌঁছানো হয় সরঞ্জাম। আনসার ও পুলিশ সদস্যরাও দায়িত্ব বুঝে নেন। নিরাপত্তায় মোতায়েন থাকবে ৪১৮ প্লাটুন বিজিবি। এছাড়া নির্বাচনের দায়িত্বে থাকবেন নির্বাহী ম্যাজিস্ট্রেটও। কোনো ভোট কেন্দ্রকেই আমরা সাধারণ হিসেবে গণনা করতেছি না, আমরা সবই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য সকল প্রস্তুতি আমরা গ্রহণ করেছি। এই মুহূর্তে ময়মনসিংহ আছেন রিপোর্টার সাদিকুর রহমান ও বরিশালে আছেন অপূর্ব অপু। সরাসরি প্রথমে যাচ্ছি সাদিকের কাছে। রাত পহলে কিন্তু উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ এবং নির্বাচনের আগের দিন, ভোটের আগের দিন কিন্তু সবশেষ প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই জন্য দেখা যাচ্ছে যে আসলে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর যারা দায়িত্ব পালন করবেন তাদেরকে কিন্তু ব্রিফ করা হয়েছে কিছুক্ষণ আগে। আমি এখন আছি ফুলপুর উপজেলার ফুলপুর থানায় এবং এই ফুলপুর থানায় এখানে কিন্তু আনসার এবং পুলিশ সদস্যরা কিন্তু এখানে জড়ো হয়েছেন এবং তাদেরকে নির্বাচনের সময় কি দায়িত্ব পালন করবেন, কিভাবে এই সার্বিক বিষয়ে কিন্তু তাদেরকে সব শেষ ব্রিফিং করা হয়েছে এবং এখানে আনসার সদস্য যারা আছেন তাদেরকে প্রয়োজনীয় অস্ত্র এবং সরঞ্জাম সবকিছু এখানে দেওয়া হয়েছে। এখান থেকে কিন্তু কিছুক্ষণ পরেই ফুলপুর যে উপজেলা পরিষদ সেখান থেকে কিন্তু নির্বাচনী যে ব্যালট বাক্স এবং অন্যান্য যেসব প্রয়োজনীয় সরঞ্জামাদি সেগুলো কিন্তু বিতরণ করা হবে। আমরা একটু জানিয়ে রাখি যে ময়মনসিংহের যে ১৩টি উপজেলা এর মধ্যে কিন্তু ৩টি উপজেলায় আগামীকালকে নির্বাচন অনুষ্ঠিত হবে। একটা হচ্ছে ফুলপুর এবং ধোবাউড়া এবং হালুয়াঘাট, এই ৩টি উপজেলায় মোট কেন্দ্র রয়েছে কিন্তু ২৯১টি কেন্দ্র কিন্তু রয়েছে, ২৩৯টি কেন্দ্র রয়েছে। এর মধ্যে কিন্তু এই যে ফুলপুর যে উপজেলা এখানে ৯১টি কেন্দ্র রয়েছে এবং এছাড়া হালুয়াঘাটে রয়েছে ৯৪টি কেন্দ্র এবং যে আরেকটি যে উপজেলা আছে ধোপাউড়া সেখানে কিন্তু ৫৪টি কেন্দ্র রয়েছে। মোট যে কেন্দ্রটি, যেই কেন্দ্রে যারা দায়িত্ব পালন করবেন তাদেরকে কিন্তু সব ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে এবং আমরা জানিয়ে রেখেছি মোট ভোটার সংখ্যা কিন্তু 3টি উপজেলায় ৭,৪৫,৪৬৭ জন এবং এইখানে ফুলপুর উপজেলার কথা যদি বলি এখানে কিন্তু 10টি ইউনিয়ন রয়েছে এবং এখানে একটি পৌরসভা রয়েছে। এখানে যে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন চেয়ারম্যান পদে মোট 5 জন এবং এখানে নির্বাচনকে সুষ্ঠু করার ক্ষেত্রে সব ধরনের প্রস্তুতি কিন্তু নেওয়া হয়েছে বলে উপজেলা প্রশাসন থেকে আমাদেরকে জানানো হয়েছে এবং তার বলা হচ্ছে যে আসলে ব্যালট বাক্স এবং অন্যান্য সরঞ্জামাদি এখন পৌঁছে দেওয়া হবে। এছাড়া যে ব্যালট পেপার আছে সেটা কিন্তু পৌঁছে দেওয়া হবে আগামীকাল ভোরে, অর্থাৎ ভোট গ্রহণের অনেক আগেই ভোর রাতেই পৌঁছে দেওয়া হবে এবং নির্বাচনে যাতে কোনো ধরনের সহিংসতা না হয় সেজন্য কিন্তু পর্যাপ্ত আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে এবং যারা আছে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদেরকে কিন্তু কড়া নির্দেশনা দেওয়া হয়েছে যাতে কোনো ধরনের সহিংসতা না হয়। আমরা নির্বাচনে সরঞ্জামাদি পৌঁছে দেওয়ার যে খবর সেটা আমরা জানতে এখন বরিশালে চলে যাব। সেখানে আছেন সহকর্মী অপূর্ব অপু। বরিশাল বিভাগে আগামীকাল 5টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, তার মধ্যে পিরিজপুরে 3টি উপজেলায় এবং বরিশালে 2টি। আমি আছি বরিশাল শহরের সদর উপজেলা চত্বরে। বরিশাল সদর এবং বাকেরগঞ্জ এই 2টি উপজেলায় আগামীকাল থেকে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং সেই ভোট গ্রহণের লক্ষ্যে আজকে সকাল থেকে বলতে সকাল 11টা থেকে নির্বাচনী সরঞ্জাম বিতরণ কার্যক্রম শুরু হয়েছে বাকেরগঞ্জ উপজেলায় এবং বরিশাল সদর উপজেলায় চত্বর থেকে। এবং আমি সদর উপজেলা চত্বরে রয়েছি। এখান থেকে বরিশালের
181টি ভোট কেন্দ্র রয়েছে, তার মধ্যে ভোট কক্ষ রয়েছে 1230টি। এই যে 181টি ভোট কেন্দ্র রয়েছে, এই সমস্ত ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসাররা সকাল থেকেই শর্ষা উপজেলা চত্বরে তারা এসে তাদের পুলিশ এবং আনসার সদস্যদেরকে সাথে নিয়ে নির্বাচনে যে মালামাল রয়েছে সেগুলো গ্রহণ করে শর্ষা কেন্দ্রে ফিরে যাচ্ছেন সকাল থেকেই, এবং এটি খুব শৃঙ্খলা পরিবেশে বরিশাল সদর উপজেলায় অনুষ্ঠিত হচ্ছে। এই মুহূর্তে এখানে রিটার্নিং কর্মকর্তাও রয়েছেন। রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন বরিশালে যে দুটি উপজেলা নির্বাচন হচ্ছে দুটিতেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক বাড়তি তৎপরতা রয়েছে। বিশেষ করে বরিশাল সদরে 4 প্লাটুন বিজিবি সদস্য রয়েছে এবং বরিশালের বাকেরগঞ্জে 2 প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এর পাশাপাশি প্রত্যেকটি ইউনিয়নে একজন করে ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে এবং প্রত্যেকটি উপজেলায় একজন করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রয়েছে। অর্থাৎ উপজেলা পরিষদের নির্বাচনকে ঘিরে যাতে কেউ কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সুষ্ঠু পরিবেশে যেন ভোট গ্রহণ সম্পূর্ণ হয়, সেই ব্যবস্থাটি নির্বাচন কমিশন থেকে স্থানীয়ভাবে রিটার্নিং কর্মকর্তারা বেশ তৎপর রয়েছে। এবং আমরা সকাল থেকে দেখছি বিজিবি কিন্তু আলাদাভাবে তারা মাঠে অবস্থান নিয়েছে, র্যাব, পুলিশ, তারা সবাই সবার জায়গা থেকে বিভিন্ন কেন্দ্র তারা চলে যাচ্ছে। এবং বরিশালের মোট ভোটার রয়েছে বরিশালের 4,96,510 জন ভোটার রয়েছে। তারা নির্বাচন করবে কে হবে স্থানীয় সরকারের এই মাঠ পর্যায়ে উপজেলা পরিষদে আগামীতে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান হবে, এবং 21 জন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান প্রার্থী তারা কিন্তু গতকালকে পর্যন্ত বিরামহীনভাবে প্রচার প্রচারণা চালিয়েছে। আজকে কোনো প্রচার প্রচারণা নেই। তো বরিশাল থেকে আমার কাছে সবশেষ এতটুকুই খবর ছিল উপজেলা নির্বাচনের। নির্বাচনের সরঞ্জাম ভোট কেন্দ্রে পৌঁছে দেওয়ার সবশেষ খবর জানতে সরাসরি ছিলাম বরিশাল এবং ময়মনসিংহে। এদিকে উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপির স্বজনদের অংশগ্রহণ নিয়ে নির্বাচন কমিশন বেকায়দায় নেই বলে মন্তব্য করেছেন সিএসসি কাজী হাবিবুল আউয়াল। সকালে আগারগাঁও নির্বাচন ভবনের সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচনে কে আসবে আর কে আসবে না তা কমিশনের দেখার বিষয় না। নির্বাচন যাতে প্রভাবিত না হয় আমরা আমাদের তরফ থেকে সব ধরনের চেষ্টা করে যাচ্ছি, এবং যারা মাননীয় সংসদ সদস্য, মাননীয় মন্ত্রী, অনেককে আমরা নিবৃত্ত করতে পেরেছি। আবার অনেকে হয়তোবা এলাকাতে আছেন, এবং সরকারের তরফ থেকেও আমরা যতদূর দেখেছি, সেটা দলীয়ভাবে হোক বা সরকারের তরফ থেকে হোক, যাতে নির্বাচনটা অবাধ ও নিরপেক্ষ হয় এবং কেউ যেন প্রভাব বিস্তার না করেন, সেদিক থেকে নীতিগত সিদ্ধান্তটা খুব স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে। এবার ভারতের লোকসভা নির্বাচনের খবর। তৃতীয় দফায় ভারতের লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ চলছে। সবশেষ খবর জানাতে আসাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন রিপোর্টার সুব্রত আচার্য। চলছে 18তম জাতীয় লোকসভা নির্বাচনের তৃতীয় ভোট গ্রহণ পর্ব। ইতিমধ্যেই 4.5 ঘন্টারও বেশি সময় ভোট অতিবাহিত হয়েছে। প্রথম 2 ঘন্টায় জাতীয় নির্বাচন কমিশনের দেওয়া তথ্য বলছে যে জাতীয় স্তরে ভোট পড়েছে এখনো পর্যন্ত 10.5% এবং পশ্চিমবঙ্গে ভোট পড়েছে এখনো পর্যন্ত 15%। এবং আমি এই মুহূর্তে রয়েছি উত্তর পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্য আসাম, এবং আসামের একটি গুরুত্বপূর্ণ সংসদীয় লোকসভা আসন ধুবড়ীতে, এবং আসামে সামগ্রিকভাবে এখনো পর্যন্ত ভোট পড়েছে 15%-এরও বেশি। আপনি জানেন যে সকাল থেকে আসাম সহ আশেপাশে যে রাজ্যগুলো রয়েছে সেগুলো আকাশের মেঘ ভার, এবং সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, যে কারণেই ভোট সংশ্লিষ্টরা মনে করছেন যে যেহেতু সকাল থেকে বেশ কয়েক ঘন্টা বৃষ্টি হয়েছে, সে কারণে ভোটের গতি বা ভোট পড়ার হার কিছুটা কম হয়েছে, এবং পরবর্তীতে যেহেতু সকাল 7টা থেকে শুরু হয়ে কোনো রকম বিরতি ছাড়া ভোট চলবে বিকেল সন্ধ্যা 6টা পর্যন্ত, সেহেতু বৃষ্টি কমে গেলে এবং ভোট কেন্দ্রের বাইরে লাইন। আমরা দেখেছি যে কেন্দ্রটিতে আমি সকাল থেকে দাঁড়িয়ে রয়েছি, সেখানে কিন্তু লম্বা লাইন দিয়ে কিন্তু সাধারণ মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন। আপনি জানেন যে এবছর প্রচুর সংখ্যক নতুন ভোটার যুক্ত হয়েছেন। আপনি 97 কোটি ভোটারের মধ্যে প্রচুর সংখ্যক নতুন ভোটার যেমন রয়েছে, তেমন বয়স্ক ভোটারের সংখ্যাও কিন্তু 100 বছরের ওপরে প্রায় 2.5 লক্ষ ভোটার রয়েছেন যারা 100 বছরের ওপরে। এরকম আমরা কয়েকজনকে দেখেছি যারা শতাধিক বছরের ওপরের বয়স এবং তারা ভোট দিতে এসেছেন। বিশেষ করে আমি যে কেন্দ্রটিতে দাঁড়িয়ে রয়েছি সেখানে কিন্তু পরিষ্কার এই ছবিটি কিন্তু
কয়েকজনই আমরা দেখেছি যে বয়স্ক, বৃদ্ধ, একই সঙ্গে নতুন ভোটাররাও এসেছেন। জানিয়ে রাখি যে আসামে এখনো পর্যন্ত কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটেনি। ভোট অশান্তির একটি দুটি কেন্দ্রে ভোট ইভিএম এর মেশিনের কিছু গন্ডগোল ছাড়া বাকি ভোট চলছে শান্তিপূর্ণভাবে। তবে পশ্চিমবঙ্গে বরাবরই যেরকম প্রতি দফাতেই একটি অশান্তির ছবি সামনে আসে, সেখানেও কিন্তু পশ্চিমবঙ্গে আপনি জানেন যে পশ্চিমবঙ্গের রাজ্য 4টি লোকসভা আসনে আজকে ভোট হচ্ছে। মালদা, উত্তর, দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদে সকাল থেকে কিন্তু ভোটের অশান্তির খবর পাওয়া যাচ্ছে মুর্শিদাবাদ থেকে। তো এই ছিল আমার কাছে ভারতের 18তম জাতীয় লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোট গ্রহণের প্রথম আমার কাছে থাকা 4.5 ঘন্টার ভোটদানের সর্বশেষ তথ্য। ভারতের লোকসভা নির্বাচনের সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম আসামে। দুই সংস্থার রশি টানাটানিতে চট্টগ্রামের পরিকল্পিত আবাসিক এলাকা এখন বসবাসের অযোগ্য। সিডিএ ও সিটি কর্পোরেশনের একে অপরের দোষারোপে সেবা থেকে বঞ্চিত বাসিন্দারা। এদিকে অনন্যা এবং কর্ণফুলী আবাসিকে 2000 প্লট মালিকদের 15 বছর আগে বুঝিয়ে দিলেও গড়ে ওঠেনি একটিও ভবন। অনেক বিশ্বাসের ক্যামেরা শফিকুল আলমের রিপোর্ট। সড়ক জুড়ে বড় বড় গর্ত, পানি আর কাদায় একাকার সড়কে হেলে দুলে চলছে গাড়ি। এটি গ্রামের কোনো সড়ক মনে হলেও 20 বছর আগে মালিকদের বুঝিয়ে দেয়া চট্টগ্রাম নগরীর অন্যতম পরিকল্পিত আবাসিক এলাকা কল্পলোক। গাড়ি চালার কোনো অনুভূতি নেই। বর্ষাকাল এখন তো একটু আছে, বর্ষাকালে তো মানুষ হাঁটতে পারে না, নদীর মতো হয়ে যায়। হোল্ডিং ট্যাক্স আমরা নিয়মিত দিয়ে আসতেছি, নাগরিক সুযোগ সুবিধা সিটি কর্পোরেশন থেকে পাচ্ছি না। সিটি কর্পোরেশনকে গৃহকর দিলেও বৈদ্যুতিক খুঁটিতে ঝুলছে ভাঙাচোরা বাল্বের শেড, ময়লা আবর্জনার স্তূপ, ড্রেনে মশার উৎপাত। পুরো আবাসিক যেন পশু পাখির চারণভূমি। স্কুল, কলেজ, খেলার মাঠ, পার্ক ও কবরস্থানের জায়গা নানা প্রতিষ্ঠানকে বরাদ্দ দিয়েছে সিডিএ। 10 বছর আমরা বিভিন্ন সংস্থার কাছে গেছিলাম, সিডিএর কাছে গেছিলাম, সিটি কর্পোরেশনের কাছে গেছিলাম, একাধিক চিঠি দিয়েছিলাম, তারপরও কোনো সুরা হচ্ছে না। কিশোর গ্যাংয়ের যে উৎপাত, কিশোর গ্যাংয়ের ছেলেরা প্রকাশ্যে মাদকের আক্রা বসায়। কল্পলোকে 1750 প্লটের মধ্যে গড়ে ওঠা 400 ভবনে 40,000-এর বেশি মানুষের বাস। একটা সেনাবাহিনী করছে আর একটা আমরা করছি, এই দুটো প্রজেক্ট কিন্তু কল্পলোকের উপর দিয়ে যেতে হচ্ছে। থেকে বলা হয়েছে যে আমাদের এই প্রজেক্টগুলো শেষ হওয়ার সাথে সাথেই এই রাস্তাগুলো আমরা কমপ্লিট করে আমরা সিটিকে হ্যান্ড ওভার করে দিব। ওনারা যদি প্লট বিক্রি করে এটাকে যদি ডেভেলপ না করে, এটা তো আমরা কিছু করার নাই, কারণ এখানে যে আমরা গিয়ে কোনো ইনভেস্টমেন্ট করতে পারবো না। 15 বছর আগে অনন্যায় 1,500 ও 30 বছর আগে কর্ণফুলী আবাসিকে 489টি প্লট মালিকদের বুঝিয়ে দিয়েছিল, কিন্তু সিডিএ ও সিটি কর্পোরেশনের কোনো সুযোগ সুবিধা না থাকায় গড়ে ওঠেনি একটি ভবনও। সিডিএ এবং সিটি কর্পোরেশনের রশি টানাটানির কারণে বিদ্যুৎ, বর্জ্য ব্যবস্থাপনা, সড়ক সহ সব ধরনের সেবা থেকে বঞ্চিত এই কল্পলোক আবাসিকের সর্বস্তরের মানুষ। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে। আব্দুল্লাপুর থেকে আশুলিয়ার বেশ কিছু জায়গায় পিলারে বসানো হয়েছে ভায়াডাক্ট। কর্তৃপক্ষ বলছে পুরো প্রকল্প 2027 সালে শেষের পরিকল্পনা থাকলেও আশুলিয়া ধৌর অংশ চালু হবে 1 বছর আগে। রাশেদ লিমনের রিপোর্ট। বিমানবন্দর হয়ে আব্দুল্লাপুর, ধৌর, আশুলিয়া দিয়ে বাইপাইল। বলতে গেলে ঢাকার দুই প্রান্তকে এক করতে তৈরি হচ্ছে গতির নতুন পথ। 24 কিলোমিটার এই উড়াল পথ যুক্ত হবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গে। তৈরি হবে মূল শহরকে নিচে রেখে সাভার থেকে চিটাগাং রোড পর্যন্ত সরাসরি 44 কিলোমিটার পথ। এই প্রকল্প হলে থাকবে না ধৌর আশুলিয়ার বর্তমান সড়ক, তৈরি হবে নতুন উড়াল পথ। সেই অংশে আসা যাওয়ার আলাদা দুটি লেন তৈরি হলেই উঠবে মূল সড়কের পিলার। এরই মধ্যে সংযোগ সড়কে বসেছে ভায়াডাক্ট। লক্ষ্য আসছে বছরেই এই বাইপাস রোড দুটি খুলে দেয়ার। যে দুটো 2 লেন ব্রিজ আছে ধৌর থেকে আশুলিয়া পর্যন্ত, এটা আমরা আগামী মার্চ মাসের মধ্যে কমপ্লিট করব এবং তখন যে অ্যাডগ্রেডের যে গাড়িগুলি এখান দিয়ে চলাচল করবে, তারপরে আমরা এখানে মূল যে ব্রিজটা আছে সেটার বাকি কাজগুলো করব। এদিকে আব্দুল্লাপুর অংশেও একে একে উঠতে শুরু করেছে এক একটি পিলার। আবার যেখানে পিলারের কাজ শেষ সেখানে বসানো হয়েছে গার্ডার। 8টি করে গার্ডার ধারা দিয়ে তৈরি হবে এই এক্সপ্রেসওয়ে সড়ক। এভাবেই একদিকে উঠতে থাকবে পিলার আর চলতে থাকবে গার্ডার ইরেকশনের কাজ। 14,000 গার্ডার তৈরি করতে হবে। আবার এই গার্ডার তৈরি করে 3 মাসের বেশি রেখে দেওয়া যায় না, এটাকে ইরেক্ট করতে হয়। সেইভাবে আমাদের
প্রোগ্রাম করে করে আমরা গার্ডার তৈরি করছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে গার্ডার অলরেডি আমরা ইরেক্ট করেছি, উপরে স্থাপন করেছি। এ পর্যন্ত প্রকল্পের সার্বিক অগ্রগতি প্রায় 40%। এই পথ ধরে আগালে এমনিতেই চোখে পড়ে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজের অগ্রগতি। তবে এখন দৃশ্যমান হয়েছে পিলারের উপরে এই গার্ডারগুলো। কর্তৃপক্ষ বলছে প্রকল্পের মেয়াদ 2027 সাল পর্যন্ত হলেও 26-এর মধ্যেই নতুন এই গতির পথে যাত্রা শুরু করতে চায় তারা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। 1 মাস বিরতি দিয়ে আজ থেকে আবারও শুরু হয়েছে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে টিসিবির বিক্রি কার্যক্রম। সকালে রাজধানীর বাড়িধারার কালাচাঁদপুরে এই কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। কার্ডধারী এক একজন ভোক্তা প্রতি লিটার 100 টাকায় সর্বোচ্চ 2 লিটার সয়াবিন তেল, প্রতি কেজি 7 টাকায় সর্বোচ্চ 2 কেজি মসুর ডাল ও 30 টাকা কেজি প্রতি সর্বোচ্চ 5 কেজি চাল কিনতে পারবেন। এ সময় বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, দেশের বাজারে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ নয়। একটা পার্মানেন্ট দোকানের ব্যবস্থা করতে, যেখান থেকে টিসিবির পণ্যটা সুবিধাজনক সময়ে আমাদের সুবিধাভোগীরা কার্ড দেখে নিতে পারবে। বিভিন্ন কারণে ইনফ্লেশন বেড়েছে, দ্রব্যমূল্য বেড়েছে, তেলের দাম বেড়েছে। এই জিনিসটার জন্য আমাদের অন্য মন্ত্রণালয় আছে বাজারে ইনফ্লেশন কন্ট্রোল করা। আমাদের মন্ত্রণালয়ের দায়িত্ব যে বাজারের পণ্যের সরবরাহটা নিরবিচ্ছিন্ন রাখা, ওইটার চেষ্টা আমরা করছি। ঢাকা আঙ্কারার কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার 50 বছর উপলক্ষে বাংলাদেশে এসেছে তুরস্কের যুদ্ধজাহাজ টিসিজি কিনালিয়াদা। এই মুহূর্তে চট্টগ্রাম বন্দরে আছেন রিপোর্টার ফেরদৌস লিপি। সরাসরি যাচ্ছি তার কাছে। ঠিক 12:15টার কিছু পরে তুর্কি যে নৌ যুদ্ধ জাহাজ সেটি চট্টগ্রাম বন্দরের যে চ্যানেল সেটিতে প্রবেশ করেছে এবং এই মুহূর্তে যে নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল আছে বন্দরের, সেখানে নোঙর করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে তুর্কি রাষ্ট্রদূতের যে কার্যালয় সেখানকার কর্মকর্তা এবং নৌবাহিনী, বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তারা কিন্তু জাহাজটিকে স্বাগত জানানোর জন্য অপেক্ষা করছেন এবং জাহাজটি কিন্তু আস্তে আস্তে নোঙর করছে। এবং আপনারা জানেন যে এই যে তুর্কি নৌ যুদ্ধ জাহাজ, এটি কিন্তু 3 দিনের সফরে চট্টগ্রাম বন্দরে এসেছে এবং এখনো পর্যন্ত আসলে আমরা যতটুকু জানি সেটা হচ্ছে বাংলাদেশ এবং তুরস্কের মধ্যে যে কূটনৈতিক সম্পর্ক তার 50তম বার্ষিকী উপলক্ষে কিন্তু এই শুভেচ্ছা সফর। জানে ভারী বৃষ্টির কারণে সৃষ্ট পাহাড়ি ঢলে সুনামগঞ্জের সুরমা, কুশিয়ারা সহ সব নদ নদীর পানি বেড়েছে। 24 ঘন্টায় সুরমা নদীর পানি 15 সেন্টিমিটার বাড়লেও বিপদসীমার 3 মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে গত একদিনে জেলায় 19 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে পানি উন্নয়ন বোর্ড। প্রধান নদ নদীর পানি বিপদসীমার অনেক নিচে থাকায় আতঙ্কের কিছু নেই বলে জানান কর্মকর্তারা। নির্দিষ্ট সময়ে হাওরের ফসল ঘরে তোলা নিয়ে কৃষকদের ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা নেই বলেও জানান তিনি। নিম্নমানের বিটুমিনের ব্যবহার আর ওভারলোডে ঝিনাইদহ যশোর মহাসড়কের বেশিরভাগ স্থানে সৃষ্টি হয়েছে ডিভাইডার। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা আর ছোট যানবাহন চলাচলে ধীর গতিতে তৈরি হয় যানজট। ঠিকাদারি প্রতিষ্ঠানের অনিয়মের কথা উঠলেও তার পক্ষেই সাফাই গেয়ে সড়ক বিভাগ বলছে অতিরিক্ত তাপমাত্রায় এমন দশা। লোটাস রহমান সোহাগের রিপোর্ট, ছবি তুলেছেন সজিবুল ইসলাম। ঝিনাইদহ যশোর মহাসড়কের বিষয়খালী এলাকা, 2 লেনের সড়কটির মাঝখানে সৃষ্টি হয়েছে অন্তত 6টি ডিভাইডার। সড়কের অনেক স্থানে দেখা দিয়েছে উঁচু জায়গা, যেন বিশ্ব রোডে বিস্ফোরা। এমন চিত্র তেঁতুলতলা, কালীগঞ্জের নিমতলা সহ অনেক স্থানে। স্থানীয়দের অভিযোগ, সড়ক সংস্কারের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠানের অনিয়মের কারণেই এমন বেহাল অবস্থা। সড়কের মাঝখানে কয়েকটি সারি হয়ে যাওয়ায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা আর ছোট যানবাহনগুলোর নিচের অংশ বেঁধে যাওয়ায় প্রতিনিয়তই যানজট সৃষ্টি হচ্ছে। তলে ডিফারেন্সিয়াল বেঁধে যাচ্ছে, অনেক সময় মোবিল চেম্বার ফেটে যাচ্ছে। সাধারণ জনগণ মানুষ খুবই কষ্টে যাচ্ছে। রাস্তার কি অবস্থা, মনে হচ্ছে রেল লাইন হয়ে গেছে। এমন দিন নাই যে দুর্ঘটনা হয় না, খালি রাস্তার এই অবস্থার কারণে। সড়কের এমন বেহাল দশায় তীব্র তাপ প্রবাহকে দুষছেন সড়ক বিভাগের কর্মকর্তারা। আগে এরকমটা হয় নাই, এই বছরই দেখা যাচ্ছে যে এরকম টেম্পারেচারের কারণে অনেক জায়গায় এরকম ডিফেক্ট হচ্ছে।
সড়ক বিভাগের তথ্য মতে প্রায় 16 কোটি 49 লাখ টাকা বাজেটে 2020-21 অর্থ বছরে শুরু হওয়ায় এই সংস্কার প্রকল্প শেষ হয়েছে গত 10 এপ্রিল। মাসুদ হাইটেক ইঞ্জিনিয়ারিং লিমিটেড, জেভি হাসান টেকনোলজি বিল্ডার্স নামের দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান এই সংস্কার কাজের দায়িত্ব পায়, আর কাজ বাস্তবায়ন করেন ঝিনাইদহের মিজানুর রহমান মাসুদ নামের এক ঠিকাদার। সময় সংবাদ, ঝিনাইদহ। বাংলাদেশ জিম্বাবুয়ে টি-20 সিরিজের খবর। সিরিজ জয় নিশ্চিত করতে তৃতীয় টি-20তে আজ মাঠে নামছে টাইগাররা। এ ম্যাচেও কোনো পরীক্ষা নিরীক্ষা না করার ইঙ্গিত সহকারী কোচ নিক পোথাসের। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলা শুরু বিকেল 3টায়। চট্টলায় তখনও আকাশ ভেঙে বৃষ্টি নামেনি। মধ্য দুপুরের তীব্র রোদে ঐচ্ছিক অনুশীলনে 4 টাইগার ক্রিকেটার তানজিম সাকিব, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন ধ্রুব আর তানভীর ইসলাম, যে 4 জনের এখনও সুযোগ মেলেনি কোনো ম্যাচ খেলার। 15 সদস্যের স্কোয়াডে না থেকেও দলের সঙ্গে থাকা সৌম্য সরকারের ফিটনেসের অগ্রগতি দেখে বোঝাই যাচ্ছে ঢাকা পর্বেই ফিরছেন এই অলরাউন্ডার। তবে ঢাকা পর্যন্ত অপেক্ষা করতে চায় না টিম টাইগার। 2-0 ব্যবধানে লিড নেওয়া সিরিজ তারা নিশ্চিত করতে চায় তৃতীয় টি-20তেই। কিন্তু প্রথম 2 ম্যাচে বাংলাদেশের নেতিবাচক ব্যাটিং অ্যাপ্রোচ জন্ম দিয়েছে সমালোচনার। বিশ্বকাপের ঠিক আগে কোন কৌশলে খেলছে দল, প্রশ্ন উঠেছে এমনও। তবে ওসব নিয়ে ভাবছে না টাইগার ম্যানেজমেন্ট, দৃষ্টি তাদের সিরিজ জয়। These games, as important as they are, they're all a rehearsal for the World Cup. You play an international series. The first goal of that series is to win the series. We experiment because you want us to experiment. Something goes wrong, and then you'll hammer us for experimenting. So you're never going to win. There's no due around like there was with the Sri Lanka series. So batting first, batting second, I don't think there'll be much difference. তবে প্রতিপক্ষ হিসেবে শুধুমাত্র জিম্বাবুয়ে নয়, বাংলাদেশকে লড়তে হচ্ছে বিরূপ আবহাওয়ার বিপক্ষেও। কারণ আবহাওয়ার পূর্বাভাস বলছে সাগরিকায় ম্যাচটিতে একাধিক দফা হানা দিতে পারে বৃষ্টি। মাহবুব রিমন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 140 উপজেলায় ভোট কাল, কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে সরঞ্জাম। নিরাপত্তায় থাকবে 418 প্লাটুন বিজিবি। মন্ত্রী এমপির স্বজনদের অংশগ্রহণে বেকায়দায় নেই কমিশন, ব্রিফিং এ সিইসি। বর্ষা লাগলে মানুষ হাঁটতে পারে না, নদীর মতো হয়ে যায়। নিম্নতম নাগরিক সুযোগ সুবিধা সিটি কর্পোরেশন থেকে পাচ্ছি না। সড়কে আবর্জনার স্তূপ, ড্রেনে মশার উৎপাত। 2 সংস্থার রশি টানাটানিতে চট্টগ্রামে পরিকল্পিত আবাসিক এলাকা 15 বছরেও বসবাসের অযোগ্য, অসহায় প্লট মালিকরা। এবং 1 মাস বিরতি দিয়ে ফের ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু। বাজারের 52 টাকার চাল 30 টাকা কেজিতে কিনছেন কার্ডধারীরা। জুলাই থেকে প্রতি ওয়ার্ডে ট্রাক সেল দোকান। এই ছিল সময় সংবাদে। খেলার সময় সঙ্গে থাকবেন সাজিদ মুস্তাহিদ। ধন্যবাদ শ্রেয়া আপনাকে। খেলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।